গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আমরা ক্লাস 6-এর ইতিহাসটা পড়াচ্ছি আজকের, যে 6 নম্বর চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। তো আমরা এর আগে পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে আমরা কি কি পড়ে এসেছি বিভিন্ন অধ্যায়গুলোতে, তা আমরা একটা বলে নিচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায় আমরা পড়েছিলাম হচ্ছে আদিম মানুষ সম্পর্কে। এই ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাদের বিভিন্ন যুগ ভাগ, বিভিন্ন ধাতুর ব্যবহার, অস্ত্রশস্ত্রের ব্যবহার পড়েছি। তারপরের অধ্যায়ে আমরা কি পড়েছি না, প্রাচীন ভারতের ইতিহাসের ধারা বলে একটা চ্যাপ্টার পড়েছি, যেখানে আমরা পড়েছি যে 1500 খ্রিস্টপূর্বাব্দ 7,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 1500 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের ইতিহাসে আমরা মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতার কথাটা আমরা এখানে পড়েছি। তারপরের চ্যাপ্টারে আমরা কি পড়েছি, ভারতীয় উপমহাদেশে যে বৈদিক সভ্যতার কথাটা আমরা পড়েছি। বৈদিক সভ্যতাটা ছিল এখানটায় আমরা জানি যে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ সময়। তো আমরা এটা ভালো করে পড়েছি। এর মধ্যেও আবার এই দুটো ভাগ ছিল, প্রাচীন বৈদিক সভ্যতা, আদি বৈদিক সভ্যতা আর পরবর্তী বৈদিক সভ্যতা। তার পরবর্তী চ্যাপ্টার যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করলাম, যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। অর্থাৎ এটা একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, যেখানটায় যে আদি বৈদিক সভ্যতার শেষ হবে এবং এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে যে বিভিন্ন মহাজনপদ, জনপদ থেকে ধীরে ধীরে মহাজনপদ শুরু হবে, সৃষ্টি হবে। সেই মহাজনপদগুলো সম্পর্কে আমরা পড়েছি, তাদের শাসন ব্যবস্থা, রাজনৈতিক ধারা পড়েছি। সেখানে কয়েকটি যে গণরাজ্য প্রতিষ্ঠিত ছিল, সেখানে এর আগের অধ্যায়ে আমরা পড়েছি। এবং সঙ্গে সঙ্গে এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে ধর্মীয় একটা নবধর্ম আন্দোলন হয়েছিল, অর্থাৎ নতুন ব্রাহ্মণ্য ধর্মের পরিবর্তে আদি বৈদিক যুগে বা বৈদিক সভ্যতায় যে ব্রাহ্মণ্য ধর্মটা প্রবল আকার ধারণ করেছিল, তার পরিবর্তে মানুষ সেটাকে পরিবর্তন করে দিয়ে নতুন নতুন ধর্ম এখানে এনেছিল। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে আজীবক, চার্বক, এই সমস্ত থেকে এরকম মোট 63 প্রকারের ধর্ম এখানে আমরা আলোচনা করেছি। তো 6 নম্বর চ্যাপ্টারটা যেটা আমরা আজকে পড়তে যাচ্ছি, সেখানটায় শুরু হচ্ছে এই যে ষোড়শ মহাজন পদগুলো যেগুলো আমরা পড়েছিলাম। তার মধ্যে 16টির মধ্যে আমরা জেনেছিলাম যে সবচেয়ে শক্তিশালী আকার ধারণ করেছিল মগধ। অর্থাৎ শক্তিশালীগুলো ছিল অবন্তী, কুশল, বৎস এবং মগধ। এই মগধ যে মহাজন পদটা, আমরা এখানে একটা ভারতের ছবি রয়েছে, আমরা এখানে সপ্তসিন্ধু অঞ্চলকে দেখিয়েছি, যেটা আদি বৈদিক সভ্যতাটা এখানে কেন্দ্রীভূত ছিল। তারপরে পরবর্তী বৈদিক সভ্যতাটা একটু গাঙ্গেয় ও যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের দিকে শিফট করে চলে আসে। এইখানে সাপোজ ধরো বলছি এটা মগধ, এই মগধকে কেন্দ্র করে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং এই মগধই কিন্তু ধীরে ধীরে পুরো ভারতটাকে একচ্ছত্র সাম্রাজ্যতে পরিণত করতে সমর্থ হবে, এই মগধে যে আসীন যে সম্রাটরা। তো সেই অধ্যায়টা আমরা এই ষষ্ঠ যে চ্যাপ্টারটা 6 নম্বর চ্যাপ্টারে আমরা আজকে পড়তে যাচ্ছি সেইটা। তো এই মগধ কি করে শক্তিশালী হয়েছিল তার কারণগুলো আমরা জেনেছিলাম, যে মগধের ভৌগোলিক পরিস্থিতি, পরিবেশ এবং ওখানকার যে 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 উর্বর যে মৃত্তিকাতে ফসলের চাষ কি করে ওইখানটাকে শক্তিশালী অঞ্চলে পরিণত করে দিয়েছিল। তাছাড়া এখানের আশেপাশের যে জঙ্গলে বিভিন্ন পশু পাওয়া যেত, যাদেরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায়। তাছাড়া এখানকার পাশাপাশি খনি অঞ্চল থেকে লোহা, তামার ব্যবহার করে বিভিন্ন যে অস্ত্র সরঞ্জাম, যুদ্ধাস্ত্রও তৈরি হতো। সেই জন্য মগধটা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে গেছিল। তো আমরা আমাদের এই 6 নম্বর চ্যাপ্টার যেটা পড়তে যাব, এই যে মগধকে কেন্দ্র করে কি করে সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল, অর্থাৎ সাম্রাজ্য বিস্তারটা একদিক থেকে পড়বো একটা বিষয়বস্তু হিসাবে এই অধ্যায়ে। আর একটা কি, ওই সমস্ত সম্রাটরা যারা এইখানে মগধে শাসন করে গিয়েছিলেন, তাদের যে শাসন ব্যবস্থাগুলোর আমরা একটু তুলনা করে আলোচনাটা করে যাব সংক্ষিপ্তভাবে। তবে এক্ষেত্রে আমরা বলে নিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা উঁচু ক্লাসে যে একাদশ শ্রেণীতেও আমরা যখন ইতিহাস নিয়ে পড়াশোনা করব, সেখানেও এই বিষয়গুলো রয়েছে এবং আরও ডিটেলসে রয়েছে। তো আমরা এই চ্যাপ্টারটা কিন্তু একই সঙ্গে ক্লাস 6 এবং ক্লাস 11-এর পক্ষে একেবারে উপযোগী চ্যাপ্টার একটা। তো এক্ষেত্রে আমরা যেটা বলছি যে এই ক্ষেত্রে মগধে যখন শক্তিশালী হবে, মগধটা জনপদ হিসাবে শক্তিশালী জনপদ, মহাজনপদ হবে, সেইখানে ক্রমান্বয়ে যে সমস্ত যে শাসক যে বংশগুলো
রাজবংশগুলো শাসন করবে তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা পড়বো। শুধু আমরা আজকে বলে দিচ্ছি কি চ্যাপ্টারটিতে আমাদের পড়তে হবে। আমরা হর্ষাঙ্ক বংশ সম্পর্কে পড়বো, শিশুনাগ বংশ সম্পর্কে সংক্ষিপ্তভাবে, তারপরে আমরা নন্দ বংশ। এইগুলো ক্রমান্বয়ে কিন্তু মগধে শাসন করতে থাকবে। তো এই সময়ে কিন্তু একটা বহিঃশত্রুর আক্রমণ, বিদেশি আক্রমণ ঘটবে, যে 300 খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ যে আলেকজান্ডারের আক্রমণ হবে। আমরা সেই সময়টা জানবো যে ইউরোপে ম্যাসিডোনীয় সাম্রাজ্য চলছিল, অর্থাৎ সেই সময় ম্যাসিডনের সম্রাট আলেকজান্ডার কিন্তু তার সমগ্র বিশ্ব জয়ের পরিকল্পনা নিয়ে ভারতের দিকেও অগ্রসর হবে এবং তিনি হিন্দুকুশ পেরিয়ে যখন ভারতে প্রবেশ করবেন, সেই সময় ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন মহাজন পদে বিভক্ত ছিল। তো এই যে বহিঃশত্রুর আক্রমণ অর্থাৎ আলেকজান্ডারের আক্রমণের ফলেই কিন্তু ভারতটা ধীরে ধীরে ঐক্যবদ্ধ হতে শুরু করবে মগধকে কেন্দ্র করে। তো সেই সময় নন্দবংশের পরাজয় ঘটে যাবে এবং সেইখানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে উত্থান ঘটবে, চাণক্য যে অর্থাৎ কৌটিল্যকে যে তার বুদ্ধি নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করবেন। তারপরে ক্রমান্বয়ে আমরা মগধে দেখতে পাবো শুঙ্গ বংশ, কর্ণ বংশ প্রভৃতিগুলো এখানে শাসন করতে থাকবেন এবং তারা ধীরে ধীরে পুরো ভারতবর্ষ জুড়ে একটা তাদের শাসন ব্যবস্থা সাম্রাজ্যতে পরিণত করে ফেলবেন। কিন্তু কি হবে কি, কর্ণ বংশের শেষের দিকে যখন শাসকরা দুর্বল হয়ে পড়বে, তো এই সময় আরো এক প্রকারের বিদেশি আক্রমণ হবে, যেখানে বিভিন্ন বিদেশি জাতিগুলো কিন্তু একযোগে ভারতের দিকে আসার চেষ্টা করবে। সে যে চীনের মধ্য অংশ থেকে কিংবা উত্তর পশ্চিম ভারত দিক দিয়ে তারা যখন ঢুকবে, হুন, কুষাণ, পাঠান, তার বিভিন্ন বৈদেশি শক্তিগুলো যখন তারা ঢুকবে, তারা কিন্তু প্রথমে এই মগধ থেকে বিভিন্ন দিকেও তারা ছড়িয়ে যাবে। বিশেষ করে মগধে অর্থাৎ উত্তর ভারতে যারা শাসন দায়িত্বটা যারা স্থাপন করে ফেলবেন, যে কুষাণ বংশ এখানে প্রতিষ্ঠা হয়ে যাবে। কুষাণ একটা বিদেশি গোষ্ঠী হিসেবে আসবে, কিন্তু ভারতে তারা থেকে যাবে। এই কুষাণ সাম্রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিম ভারতের দিকেও শক ক্ষত্রবরা কিন্তু তাদের শাসন যে ব্যবস্থা চালাতে থাকবেন। পশ্চিম ভারতের দিকে শক ক্ষত্রব, এই দিকটাই থাকছে কুষাণ। তো এই যে সমসাময়িক যেখানে পশ্চিম ভারতে শক ক্ষত্রবরা রাজত্ব করছিল এবং উত্তর ভারতে সেখানে কারা রাজত্ব করছিল না, কুষাণরা। আর সেই সময় দক্ষিণ ভারতে আমরা জানি যে একমাত্র যেটা মহাজন পদ ছিল হচ্ছে অসমক। সেইখানটা থেকে শুরু করে দক্ষিণ ভারতে যে সাতবাহন বংশের সূচনা হবে। সেছাড়া দক্ষিণ পূর্ব দিকে যেটা আমরা উড়িষ্যা বলে জানতাম, সেখানে চেদি অর্থাৎ খারবেল শাসন চলতে থাকবে। এইরকম ভাবে সমসাময়িক কালে উত্তর ভারত জুড়ে যখন কুষাণ সাম্রাজ্য বিস্তার চলছে, পশ্চিম ভারতে চলছে শক ক্ষত্রবদের যে রাজত্ব, আর দক্ষিণ ভারতে তখন চলছে সাতবাহন বংশেরদের রাজত্বকাল, আর দক্ষিণ পূর্ব দিকে থাকছে যে চেদি রাজাদের রাজত্বকাল। আর পূর্ব ভারতে অর্থাৎ এখানে আমরা জানবো যে এখানে স্বতন্ত্র একটা রাজ্য থাকবে, গঙ্গা হৃদয় নামে একটা যে অংশে, সেখানে কিন্তু একটা স্বতন্ত্রভাবে শাসন চলতে থাকবে প্যারালালি। অর্থাৎ একই সময়ে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা আমরা বলছি, একই সময়ে এইগুলো আমাদের শাসন ব্যবস্থাটা চলতে থাকে পুরো সমগ্র ভারত জুড়ে। তার পরবর্তী সময় আমরা যেহেতু মগধের শাসন ব্যবস্থাটা পড়ছি, মগধের ক্ষেত্রে কি হচ্ছিল গুরুত্বপূর্ণ ঘটনাটা না, মগধে কুষাণ যুগের পরবর্তী সময়ে আমাদের গুপ্ত যুগ শুরু হবে। সেই গুপ্ত যুগ, প্রত্যেকটা যুগে যে বিভিন্ন রাজাদের যে ঘটনাবলীগুলো আমরা যখন ডিটেলসে চ্যাপ্টারটা পড়বো সেখানে আলোচনা করব। তো গুপ্ত যুগের পরবর্তী সময় অর্থাৎ যখনই উত্তর ভারতে গুপ্ত যুগ সুবিশাল আকার ধারণ করছে, পুরো উত্তর ভারতকে অধিকার করে নিচ্ছে, সেই সময় দক্ষিণ ভারতে কিন্তু বকাটক শাসন, যে সাতবাহন বংশের পরবর্তী শাসন চলে আসবে বকাটক শাসন। এই বকাটক এবং গুপ্ত শাসন মিলে কিন্তু পুরো সমগ্র ভারতটাকে কিন্তু যে শাসন করছিল। সময়ে পশ্চিম ভারতে কিন্তু তখন শক ক্ষত্রবদের কিন্তু ধীরে ধীরে তাদের দুর্বল হয়ে পড়বে, সেই সময় কিন্তু গুপ্ত সাম্রাজ্য পুরোটাকে দখল করে ফেলবে। আর এইদিকে কিন্তু গঙ্গা হৃদয় যে নামক যে একটা বিচ্ছিন্ন একটা অংশে শাসন কিন্তু চলতে থাকবে, যেখানে পরবর্তীকালে আমরা দেখব যে শশাঙ্কের আবির্ভাব ঘটবে। তো গুপ্ত পরবর্তী যুগে কি উঠবে উত্তর ভারতে, এই উত্তর ভারতে মগধকে কেন্দ্র করে গুপ্ত পরবর্তী যুগে আসবে পুষ্যভূতি বংশের শাসন। যে পুষ্যভূতি বংশের শাসনে কিন্তু সম্রাট হিসাবে যে শাসক হিসাবে আসবেন হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের সময়কাল অর্থাৎ প্রত্যেকটার সময়কাল আমরা জানবো পরবর্তী ক্লাসগুলোতে। এবং সমসাময়িক কিন্তু দক্ষিণ ভারতে
একটা শাসন চলবে, যে চালুক্য এবং পল্লবদের শাসন ব্যবস্থাটা কিন্তু চলতে থাকবে। আর সেইভাবে ধীরে ধীরে পূর্ব ভারতে শশাঙ্কের শাসন চলবে। তো যেহেতু এই সমস্ত শাসকেরা সমসাময়িক, এদের মধ্যবর্তী যে যুদ্ধ বিগ্রহ, তাদের মধ্যে যে যে লড়াই, এইগুলো কিন্তু আমরা পড়ার সময় একই সঙ্গে পড়বো। যখন আমরা গুপ্ত যুগ পড়বো তখন গুপ্ত যুগের সমসাময়িক কিন্তু বকাটক শাসন এবং এদের মধ্যে যে লড়াই, যুদ্ধ বিবাদ, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যখন আমরা কুষাণ যুগ পড়বো, সেই কুষাণ যুগের সময়ও কিন্তু আমরা বিভিন্ন এই যে রাজবংশগুলো ভারতের বিভিন্ন অংশে লড়াই করছিল, তাদের যে যে লড়াই সম্পর্কে আমরা জানবো। এইভাবে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এইটা কিন্তু আমরা বলছি যে যে একাদশ শ্রেণীর ইতিহাসের সঙ্গে এর অনেকটাই সামঞ্জস্য রয়েছে। তো আমাদের যে ইতিহাস, ক্লাস 6 এর ইতিহাসের যেটা আমরা পড়ছিলাম এতদূর পর্যন্ত হচ্ছে কিন্তু ক্লাস 6 এর ইতিহাস। তো ক্লাস 7 এর ইতিহাস কিন্তু এর পরবর্তী অংশ থেকে শুরু হবে, অর্থাৎ খ্রিস্টীয় 700 অব্দ থেকে। অর্থাৎ আমরা 7 এর ইতিহাসটা যেটা একটু বলে নিচ্ছি, এটা শুরু হবে খ্রিস্টীয় 700 অব্দ থেকে, যে প্রায় যে 1707 অব্দ পর্যন্ত শুরু হবে। এটা হচ্ছে ক্লাস 7 এর ইতিহাসে আমরা পড়ব। তো সেখানে ঠিক একই জায়গাগুলোতে বিভিন্ন রাজবংশগুলো কি কি আসবে, যেটা পশ্চিম ভারতে রাজবংশ হিসাবে চলে আসবে যে রাষ্ট্রকূট। পশ্চিমে চলে আসবে, আমরা সংক্ষিপ্ত লিখে ফেলছি, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব। তো পশ্চিমে চলে আসবে রাষ্ট্রকূট। এটা আমরা ক্লাস 6-7 ইতিহাসে পড়বো, যে ওই রাজনৈতিক ইতিহাসের ধারাতে, যে সেখানে আমরা পশ্চিম দিকে দেখবো রাষ্ট্রকূট বংশের উৎপত্তি ঘটবে। আর দক্ষিণে কি হবে না, চোল, যেখানে চালুক্য পল্লবরা রাজত্ব করেছিল। এর পরবর্তী পর্যায়ে যখন আমরা ক্লাস 7 ইতিহাসে পড়বো, এখানে আমরা দেখব চোল রাজাদের রাজত্ব এখানে শুরু হবে। আর কি হবে, বাংলায় যেখানে শশাঙ্ক শুরু যে তার রাজত্ব চলছিল, আমরা এখানে পড়বো, সেই শশাঙ্কটাও পড়বো ক্লাস 7-এ। আর হচ্ছে কি তার পরবর্তীকালে আমরা পাল আর সেন এই যুগটা আমরা পড়বো, এবং আরো কিছু কিছু শাসন আমরা পড়বো বাংলাতে। তো আর উত্তর ভারতে আমরা যেটা শুরু হবে, যে উত্তর ভারতে কিন্তু সেই রকম কোনো শক্তিশালী শাসককে আমরা পাবো না। উত্তর পশ্চিম জুড়ে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম, এটা প্রতিহাররা কিন্তু রাজত্ব করে, উত্তর আর উত্তর পশ্চিম, অর্থাৎ এই অংশ জুড়ে প্রতিহার, গুর্জর প্রতিহার, যাদের থেকে পরবর্তীকালে যে রাজপুত জাতির সৃষ্টি হবে, প্রতিহাররা কিন্তু এখানে শাসন করবে। তো এর পরবর্তী সময় আরো একটা হচ্ছে কিন্তু বহিঃশত্রুর আক্রমণ ঘটবে। সেই বহিঃশত্রু হিসাবে আসবেন কিন্তু যে মঙ্গল, তুর্কি, এইরা আসতে থাকবেন, এবং সেখানে দিল্লিতে তুর্কি শাসন শুরু হবে। এখানে আবার একবার বহিঃশত্রুর আক্রমণ হবে, এবং এখানে আবার তুর্কিদের শাসন শুরু হবে। তুর্কির পরে শুরু হবে যে দিল্লিতে আমাদের জানি যে মুঘল সাম্রাজ্য শুরু হবে, মুঘল। আর ঠিক একই সময়ে সমসাময়িক অন্যান্য যে রাজবংশগুলোও কিন্তু ভারত জুড়ে শাসন করবে। এইটা হচ্ছে কিন্তু ক্লাস 7 ইতিহাসে আমরা পড়ব। তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের টোটাল ইতিহাসের একটা চিত্র আমরা এখানে তুলে ধরছি। তো এই প্রসঙ্গে আমরা যেহেতু বারবার করে বলছি যে ক্লাস 6 ইতিহাসের সঙ্গে একাদশ শ্রেণীর ইতিহাসের একটা মিল রয়েছে, তো সেক্ষেত্রে কারণ কি, যখনই বহিঃশত্রুগুলোর আক্রমণ হচ্ছে তখন নিশ্চয়ই বিদেশে ভারতবর্ষের উপনিবেশের বাইরে কিন্তু একটা নিশ্চয়ই শক্তিশালী সাম্রাজ্যগুলোর কিন্তু উদ্ভব ঘটবে। তো সেইগুলো কিন্তু আমাদের একটা যে তুলনা এখানে আমরা জাস্ট আলোচনাটা করে নিতে চাইছি, যাতে করে পরবর্তীকালে সুবিধা হবে। সেটা কি না, সেটা হচ্ছে কি, প্রথমে চলে আসছি ভারতের ইতিহাসটাকে আমরা যেভাবে যুগ বিশ্লেষণ করেছি, অর্থাৎ যুগের যে বিন্যাসটা করেছি, অর্থাৎ ক্লাস 6-এ যেটা আমরা জানছি, যেটা হচ্ছে ভারতের যুগ বিন্যাস। ভারতের ক্ষেত্রে যেখানে যুগের বিভাজনটাকে আমরা যেভাবে করছি, আর কিন্তু আমরা একাদশ শ্রেণীতে যে ইউরোপের ইতিহাসটাও পড়ব, সেক্ষেত্রে কিন্তু তার যুগ বিন্যাসের মধ্যে ইউরোপের যে যুগ বিভাজন একটু আলাদা হয়। তো আমরা ভারতের যে যুগটা বিশ্লেষণ আমরা এই ক্লাস 6-এ যেটা জেনেছি, সেটা কি না, প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে, যেটা আমরা আদিম যুগ থেকে শুরু করে প্রাচীন, এই প্রাইবেল সবকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ।
এই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে একেবারে আমাদের যে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এইটাকে আমরা বলছি প্রাচীন যুগ বলে বলছি, প্রাচীন ভারতের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরোপের পরে বলছি। আর মধ্যযুগটা কোনটাকে বলছি না 1206 খ্রিস্টাব্দের মুসলমান যে শাসন, যে তুর্কিদের শাসন ব্যবস্থা চলছিল, সুলতানি শাসন, সেখান থেকে শুরু করে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত এটাকে আমরা বলছি মধ্যযুগ বলে বলছি। আর আধুনিক যুগটাকে আমরা যে 1707-এর পর থেকে এইটাকে আমরা আধুনিক যুগ হিসাবে এখানে বিশ্লেষণ করেছি। এইটাই কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে যুগ বিন্যাস, কিন্তু ইউরোপের ক্ষেত্রে কিন্তু যুগ বিভাজনটা একটু ভিন্ন ধরনের। সেক্ষেত্রে তাদের করা হয়েছে কি প্রাগৈতিহাসিক যুগ থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে যেখানে প্রাচীন যুগ বলে বলা হচ্ছে। 476 খ্রিস্টাব্দে কি ঘটেছিল না জার্মান কর্তৃক যে রোম সাম্রাজ্যের পতন, এইটাকে জার্মানদের দ্বারা এটা যে ঘটেছিল এইটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। আর এই 476 খ্রিস্টাব্দ থেকে শুরু করে যে 1453 সম্ভবত কনস্ট্যান্টিনোপলের যে পতন, যেটা কনস্ট্যান্টিনোপলের পতন, এই খ্রিস্টাব্দ পর্যন্তকে বলা হচ্ছে কি মধ্যযুগ। এখানে কি ঘটবে কনস্ট্যান্টিনোপলের পতন। এই কনস্ট্যান্টিনোপলের পতন এই সময়কালটাকে আমরা বলছি যে ইউরোপের যে ইতিহাসের কিন্তু এটা মধ্যযুগ বলে বলা হচ্ছে। আর এই কনস্ট্যান্টিনোপলের পতনের পর থেকে শুরু করে যে সব বাকি সময়কালটা আজ পর্যন্ত এই সময়কালগুলোকে আমরা বলছি আধুনিক যুগ। তাহলে বুঝতেই পারছো যে সব জায়গায় আধুনিক যুগ কিন্তু একই ধরনের নয়। তো আমরা এই যে যুগ বিভাজনের সঙ্গে সঙ্গে আমরা ভারতের যে ইতিহাসের রাজনৈতিক ধারার সঙ্গে সঙ্গে ভারতের বাইরে গঠিত যে সাম্রাজ্যগুলির একটা তুলনামূলক আলোচনা, অর্থাৎ ইউরোপে যে সাম্রাজ্যগুলো উৎপন্ন হবে সেটার একটা তুলনা করতে আমরা চাইব। অর্থাৎ প্রাচীন যে সময়কালের মধ্যে যেখানে মৌর্য সাম্রাজ্যটা যেখানটায় ভারতের ক্ষেত্রে শক্তিশালী সাম্রাজ্য পরিণত হবে, প্রাগৈতিহাসিক যুগের সেখানটায় আমরা ইউরোপের ক্ষেত্রে জানবো ম্যাসিডন, অর্থাৎ সেইখানে যে ম্যাসিডনের সম্রাট যে আলেকজান্ডারের যে কথাটা জানবো, ম্যাসিডোনীয় সাম্রাজ্য। সেকেন্ড যেখানটায় আমরা এখানে মৌর্য আর গুপ্ত যুগটা যেখানে শুরু হবে, গুপ্ত অর্থাৎ মৌর্য এবং গুপ্তর সময়ও ভারত এখানে যে ইউরোপের যে সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা জানবো যে রোমান সাম্রাজ্যের এখানে কিন্তু যে তাদের যে বিকাশ লাভ করবে, রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে। আর একটা যেটা আমরা পড়বো যে তুলনা করে এখানে যেরকম যখন 1700 এইখানে যখন মুঘল সাম্রাজ্য যখন এই সব 1707-এর পর থেকে 1707 পর্যন্ত 1206 থেকে এই সালের মধ্যে যখন এই মুঘল সাম্রাজ্যটা উৎপন্ন যে বিস্তার লাভ করছিল, সেই সময় ইউরোপে কোন শক্তিটা বিস্তার লাভ করছিল না অটোমান শাসন, অটোমান শাসন। অর্থাৎ এই যে শাসনগুলোকে আমরা তুলনা করে কিন্তু পড়ব। অর্থাৎ ভারতের যে সাম্রাজ্য বিস্তারগুলো যেভাবে হয়েছিল, আমরা কারণ ক্লাস 11-এর যখন ইতিহাস আমরা পড়বো সেখানে কিন্তু একটা আমরা তুলনা করে পড়বো। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের মধ্যে যেখানটায় মৌর্য গুপ্ত যুগ পড়বো, সেই সমসাময়িক মৌর্য যুগের সময় কিন্তু ম্যাসিডোনীয় শাসন, আবার গুপ্ত যুগের সময় কিন্তু আমরা রোমান শাসন আর দেখব। আর মুঘল শাসন, মধ্যযুগের মুঘল শাসন ব্যবস্থার সঙ্গে আমরা ইউরোপের অটোমান শাসন ব্যবস্থার একটা তুলনা করে আলোচনা করে আমরা পরবর্তীকালে পড়ব। এটাই হচ্ছে আজকের আমাদের প্রথম ক্লাসের এই যে ক্লাস 6-এর ইতিহাসের যে চ্যাপ্টারটা পড়ব তার যে বিষয়বস্তুটা আমরা তুলে ধরলাম। তো দুটো বিষয়বস্তু, একটা হচ্ছে সাম্রাজ্য বিস্তার আর একটা হচ্ছে শাসন ব্যবস্থা। আমরা ক্রমান্বয়ে এই চ্যাপ্টারটাকে প্রায় 10টা মতো ক্লাস নিয়ে আমরা শেষ করব। কোন ক্লাসে কতটা পড়াবো আমরা নিশ্চয়ই বলে দেবো পড়ানোর সময়।